সুপ্রভাত ট্রাভেলার তথাগতর আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যেতে চলেছি বাঙালির সব থেকে পছন্দের প্রিয় দীপুদার ডিতে অর্থাৎ দীঘাতে। আমার সাথে আমার মায়ের দুই বন্ধু চলেছে। চলে এসছে হাওড়া স্টেশনে। আমরা যাবো হলো 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি 6:45-এ ছাড়ার কথা হাওড়ার থেকে, যেটা এখন অলরেডি জানিয়েছে 1 ঘন্টা লেটে চলছে। এমনি ট্রেনটা লেটে চলে। আর বেশি দেরি করছি না, স্টেশনে চলে যাই। এখন বাজে প্রায় এখন 6:17, অনেক টাইম আছে। বাকিদের সাথে গিয়ে দেখা করি, তারপরে ট্রেনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। 19 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো আমাদের ট্রেন, পেছনেই দাঁড়িয়ে আছে। 7টা বাজে, এখন 7:10, তো এই 7:45-এ ছাড়বে। অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। দেখা যাক 45-এ ছাড়ে নাকি। চলুন একেবারে ট্রেনে উঠে যাই, লাগেজগুলো নিয়ে এসে উঠে যাই, সবাই মিলে বসি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। ট্রেনে উঠে যাওয়া যায়। এখন বাজে 8:31। যেই ট্রেনটা আমাদের ছাড়ার কথা ছিল 7:45-টার সময়, সেটা 1 ঘন্টা দেরি হবে। 8:45 হলে এখন বাজে 8:31। সেই সময় আমাদের হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আপাতত কতক্ষণ লেট বুঝেই গেছেন। এর থেকে আর কতটা লেট হয় সেটা যখন যাচ্ছে 7টা কাজে আসবো, তখনই বলে যাবে। কবে পৌঁছাবো বলতে পারছি না। যেরকম ট্রেন সেরকমই এক্সপিরিয়েন্স। 21 মিনিট পর আমরা ট্রেন এসে পৌঁছলো। প্রথম হল্ট সাঁতরাগাছি। এখন বাজে হলো 9:22। আমাদের ট্রেন এসে পৌঁছলো তার দ্বিতীয় স্টপেজ উলবেড়িয়াতে। এখন আসতে চলেছে হলো কোলাঘাট ব্রিজ। জাস্ট দেখুন। এখন বাজে 9:50। আমার ট্রেন এসে পৌঁছলো মেচেদা স্টেশনে, যেখানে যাকে বলা যায় চপ শিল্প অফ ওয়েস্ট বেঙ্গল। মেচেদার সেই বিখ্যাত চপ খাচ্ছি না জাস্ট গরমের জন্য, আর অন্য সময় হলে কিন্তু খেতাম আমরা। কী করবো, শরীর বুঝে একটু চলতে হচ্ছে। তাই হোক, আপনারা অবশ্যই খাবেন, মিস করবেন না। এখন বাজে হলো 10:24। আমরা এসে পৌঁছালাম তমলুকে। এখানে 2 মিনিটে হল্ট দেবে, তারপর ট্রেন ছেড়ে দেবে। আশা করি প্রথমবারে যা লেট করেছিল তারপরে কোনো জায়গায় সেরকমভাবে থামেনি। ট্রেন ভালোই চলছে। দেখা যাক এবার কতক্ষণে আমাদের দীঘায় পৌঁছায়। তমলুক ঠিক দেখতেই পাচ্ছি, তমলুকে ঢুকছে। এখন বাজে হলো 11:36। আমরা এসে পৌঁছালাম কাঁথিতে। ট্রেন অলরেডি লেটে চলছে, 12:15 আগে ঢুকাবে না বলছে। তবে দেখা যাক সেই টাইমের মধ্যে ঢুকতে পারে নাকি, নাকি আরও দেরি করে। বাট এখন কাঁথিতে ঢুকছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন বাজে 12টা 2। আমাদের ট্রেন এসে পৌঁছলো রামনগরে।
এবং এরপরেই দীঘাতে থামবে, এর মাঝখানে আর কিছু নেই বা থামবে না। আমরা সবাই এখানেই আছি। গরম আছে ভালো, তবে এর থেকে আরও বেশি আশা করছিলাম, তবে লাগছে গরম ভালো, বাট কিছু করার নেই। ট্রেন বেশিক্ষণে দাঁড়াবে না, 1 মিনিটের হল্ট আছে, ছেড়ে দিচ্ছে, চলুন উঠে যাই। এখন বাজে হলো 12টা 10 এবং আমাদের ট্রেন ঢুকছে হলো দীঘা স্টেশনে, এবং স্টেশনে ঢুকতে গিয়েই ঠিক সামনেই আমি দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। আপনারা দেখাচ্ছি, জাস্ট দেখুন। এখন বাজে হলো 12টা 20, আমরা পৌঁছে গেছি দীঘাতে। এখন চলে যাব ওল্ড দীঘায়। কোথায় যাচ্ছি, কোন হোটেলে থাকছি অলরেডি বুকিং করা আছে, আপনাদের গিয়ে সেটা আমরা দেখাচ্ছি। হোটেলের ভিডিওটা আলাদা আসবে। আপাতত গিয়ে জাস্ট ফ্রেশ হতে হবে, কারণ তারপরে লাঞ্চের টাইম প্রায় হয়েই এসছে। বিকেলবেলা মন্দিরে আসার ইচ্ছা আছে, তারপর তো সি বিচে মানে ওল্ড দীঘায় যে মার্কেটটা বসে সেখানে যাব। তো চলুন, বেশি দেরি করছি না, বাইরে যাই, টোটো ধরি, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এবার আপনার সামনে নিয়ে আসছি দীঘার মন্দির, দীঘার জগন্নাথ ধাম আরও সামনে। অসাধারণ। তো অবশেষে আমি এসে পৌঁছালাম ওল্ড দীঘাতে। আমি আজকে হলো মেরিন রুটে, ঠিক উল্টো দিকে হোটেলটা আছে। আমি হোটেলের ভিডিও আলাদা করে নিয়ে আসবো আপনাদের সামনে। তার আগে চলুন একবার চেক ইন করে নিই, ফর্মালিটিস পূরণ হয়ে যাক, ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে। আচ্ছা, আমাদের প্রথমেই এখানে দেওয়া হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা চলে এসছে। চলুন দেখাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের কী দিচ্ছে। এই গরমের মধ্যে খুব দরকার ছিল, আর কোনো দেরি করছি না, জাস্ট এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কথা হলো আমাদের এবার দুপুরে লাঞ্চ করতে হবে। চলে এসেছি রেস্টুরেন্টের সামনে, দেরি করছি না, জাস্ট ভেতরে যাচ্ছি। কী খাচ্ছি সেটা আপনার সামনে নিয়ে আসি, চলুন ভেতরে যাওয়া যাক। প্যাসেজটা বেশ অনেকটা। যাই হোক, আমি পুরোপুরি ভুলেই গেছিলাম দেখাতে, কিন্তু অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তবু দেখিয়ে দিচ্ছি। ভাত দিয়েছে, এখানে ডাল আছে, শুক্তো দিয়েছিল, আমার জন্য ডিমের কারি, আর এদের জন্য কাতলা মাছ এখানে, এবং একটা করে বেগুনি, এবং এখানে একটা লাউ চিংড়ি দিয়েছে। এটা খাচ্ছে, যেহেতু আমি চিংড়ি মাছে অ্যালার্জি খাই না, তার জন্য আমি নিইনি। তবে এছাড়া কিছু বোধহয় নেই সম্ভবত, বাট খাবার খেতে কিন্তু খারাপ না। শেষ পাতে দিয়ে গেল হলো চাটনি এবং পাঁপড়, ব্যাট পাঁপড় দেখুন, এবং সঙ্গে রসগোল্লা। ব্যাপক। হোটেল মেরিনগুলো একটা বিশেষ জিনিস রয়েছে, এটা যে কোনো লোক যে কোনো জায়গায় যে কোনো হোটেলে সেটা খুঁজতে চায়। সেটা কি জানেন? সুইমিং পুল। আমার পেছনে রয়েছে সুইমিং পুল, জাস্ট দেখুন। এখানে একটু পরে আমি আসবো, এখন বেশি সময় নেই, 2:30-3টে অবধি সময় আছে। আবার সন্ধ্যার সময় নামবো না, দিনের বেলা আজকে টাইম পাইনি, বাট কালকে তো আরামসে এখানে থাকবো। বাট আজকে একটু তো আমি ডেফিনেটলি আসবো, এবং সুইমিং পুলে আমি নামছি একটু পরে, আলাদাই ব্যাপার। চলুন, দেরি করছি না, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আসতে হবে, কারণ এই ড্রেসে কিন্তু নামা যাবে না।
যেটার জন্য আপনাদের অপেক্ষা করে রেখেছিলাম এতক্ষণ ধরে, এবং অলরেডি আমি চলে এসেছি হলো দীঘার জগন্নাথ মন্দিরে। এবং ঠিক এই রাস্তাটা, মেন রাস্তা থেকে রাস্তাটা ঢুকবেন, ওই জায়গাটায় আছে জুতো ছেড়ে আসার জায়গা। এখানে বিভিন্ন রকম ডালা আপনারা নিতে পারেন এই জায়গার থেকে। এবং আমার ঠিক উল্টো দিকে এই দিকটাই রয়েছে হলো দীঘার জগন্নাথ মন্দির, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গা। এখান দিয়ে আছে হলো গেট, খালি পায়ে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু কোনো কিছু ফোন বা ক্যামেরা এই সমস্ত কিছু কিন্তু অ্যালাউ না। তো ভেতর থেকে আমি আপনাদের কিছুই দেখাতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, এখান থেকে আমি কিছুটা দেখি জুম করে মোবাইল ক্যামেরাতে যতটা আসে সেটুকু করে আপনাদের দেখাচ্ছি। ভেতরে আপনাদের কোনো ফুটেজ কিন্তু আমি এখান থেকে আর দেখাতে পারবো না। আমাকে সমস্ত কিছু এগুলো রেখেই কিন্তু যেতে হবে। দীঘার জগন্নাথ মন্দির 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন এবং 2022 সালে ইহার কাজ শুরু করা হয়। তবে মন্দির উদ্বোধন করা হয় 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, যেখানে মূল মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। আমি যতটা পারলাম চেষ্টা করলাম মোবাইল ফোনে যতটুকু তুলতে দিল আপনাদের সামনে নিয়ে আসা দীঘা মন্দিরের ভেতরে। কারণ মোবাইল ফোন নিয়ে হয়তো ঢুকতে দেবে, মন্দিরের ভেতরে তুলতে দেয় না ফটো বা ভিডিও। আপনি মন্দিরে এমনি ভেতরে যে প্রাঙ্গণ রয়েছে সেখানে আপনি করতে পারেন সেটা। তবে হ্যাঁ, ক্যামেরা সেখানে অ্যালাউ না। যদি আপনার ভালো লাগে প্লিজ জানাবেন, এবং এখানে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এই মন্দিরটাকে বানানো হয়েছে। কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুতে যাবেন না, পুরী মন্দির ভালো না এটা ভালো, কোনো কম্পারিজন করা উচিতই না। সব জায়গায় ভালো, একবার আসুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে বাচ্চাদের খেলনার অনেক জিনিস রয়েছে আপনাদের দেখাচ্ছি। আমি তবু একটা টকিং টম নিলাম, একটা না দুটো নিয়েছি এখান থেকে। দামটা আপনারা এখানে এসে জিজ্ঞেস করে নেবেন, এই দাদা থাকবে এখানে। তোমার স্টল নাম্বার কি আছে? যাই হোক, এই সাপুয়া ফেন্সি মার্কেটে C14 এখানে স্টল মার্কেট, এখানে আসতে দেখতে পারবেন অনেক রকম জিনিস রয়েছে বাচ্চাদের খেলনা। আমি ওরকম একটা টকিং টম নিয়েছি, যেমন এরকম ছোট ছোট ক্যামেরা রয়েছে বাচ্চাদের। কিরকম দাম আছে এগুলো? দাও 650 মতো। আচ্ছা, আর এরকম একটা স্পিনার নিলাম আমি। জাস্ট আসুন, অনেক কিছু পেয়ে যাবেন। পয়লা বৈশাখের ঠিক পরে দীঘা কিন্তু আবারও সেই আগের মতো জমজমাট। তবে হ্যাঁ, এটা বলে দিই, এখানে কিন্তু আর কয়েকদিন, আজকে 17 তারিখ, 23 তারিখ কিন্তু এখানে ইলেকশন। কিন্তু আশেপাশে যা ভিড় যেটা দেখা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে, এইটুকু বোঝা যাচ্ছে যে ইলেকশন থাকুক যাই থাকুক, মানুষটা ঘুরতে আসবে। দীঘা তার মতো একটি অন্যতম জায়গা। তো ডেফিনেটলি আসুন,
আমি যদি উল্টো দিকে ঘুরে দেখাই, প্রায় সমুদ্রের পাড়ে এসেই গেছি। এখানে চারিদিকটা জাস্ট এখানে আসলে আপনাদের ভালো লাগবে, এবং সন্ধ্যার সময় বিশেষ সময়টা এই হাওয়াটা যে দেয় সমুদ্রের পাড়ে, সেটা আরও বেশি ভালো লাগে। আর দেরি করছে না, দেখি কিছু খেয়ে নিই এখানে, তারপর আস্তে আস্তে ফিরে যাবো। কিছু জিনিস কিনে নিলাম, আপনারা দেখালাম। অনেক কিছুই পাবেন, বাচ্চাদের বড়দের বিভিন্ন জিনিস পাবেন, কিন্তু না দেখলে সেটা মিস করবে। আমি ওখান থেকে একটা পাপড়ি চাট খেলাম, একদমই ভালো না সেটা খেতে, কিন্তু যেটা আমি আশায় আছি, যেটা এখানে ভালো পাওয়া যায় আমি শুনেছিলাম, সেটা হলো সুইট কর্ন। এখানে এটা নিচ্ছি 50 টাকা করে, দাদা এখানে বানাচ্ছে। দেখি খেয়ে এরকম হয়, অ্যাটলিস্ট ওটার স্বাদটা এইটা দিয়ে অ্যাটলিস্ট যাতে ঘুচে যায়, এটাই আশা করবো। দেখা যাক কীরকম হয়। প্রায় রাত্রি 10টা বাজতে চলেছে, দেখুন তাও দীঘা পুরোপুরি ভর্তি, জমজমাট। আলাদা করে কিছু বলার নেই, বরাবরই সেই জিনিসটাই হয়ে থাকে, এবং এটাও আবার প্রত্যেক দিন একই জিনিস ঘটতে থাকে। লোক থাকে ভর্তি, লোক আসে, দীঘা শুনে অনেকে নাক ছিটকায়, তারপরেও আসে। যার ভালো লাগে সে তো আসবেই। এখন প্রায় 10টা বাজবে, আমি হোটেলের দিকেই যাচ্ছি এখন। ডিনারের টাইম করে নিই, একটু রেস্ট করবো। কালকে সকালবেলা দেখি ওঠার চেষ্টা করছি, যদি সানরাইজটা নিতে পারি। আমি জানি না কতটা করতে পারবো, যদি নিতে পারি তাহলে তো ভালো লাগবে, না হলে সানসেটের আমি একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি সেটা কীভাবে হয়। সানরাইজটা নেওয়ার সব থেকে বেশি ইচ্ছা আছে, যদি যেতে পারি তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। কারণ শরীরটা আজকে একটু উইকই আছে, কারণ ঘুম নেই গতকাল থেকে। তো যাই হোক, দেখি যাই আপাতত হোটেলে ডিনার করে, তারপর ডিনারে কী নিচ্ছি সেটা আপনার দেখাই। তারপর নয় আজকে রাতের মতো বিদায়, আবার কালকে সকালে তারপর দেখা হবে। হোটেল মেরিনবুতে ডিনারে আমরা কী নিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। পুরো প্লেন ভাত রয়েছে এখানে, হচ্ছে ডাল, হচ্ছে আলু পোস্ত, বাঙালির সেরা খাবার। আর এদিকে আছে এগ চাউমিন, বেশি ঝামেলা নেই, হালকার উপর দিয়ে সাটিয়ে নাও, পরিষ্কার কর। সুপ্রভাত, আজকে 18 তারিখ। আজকে সকালবেলা উঠতে পারিনি, ভেবেছিলাম আপনাদের দেখাবো যে সানরাইজটা। এতটাই শরীরটা খারাপ ছিল, এখন তো আরও ঠিক আছে। বাট সমুদ্রের পাড়ে যদি আমি কথা বলি, জাস্ট দেখুন সামনেই রয়েছে একেবারে সমুদ্র। এখানে একটা, আমি যতদূর জানি জায়গাটা নতুন করে একটু বাড়িয়ে উঁচু মতো করেছে, গোল্ডেন বিচ না কি একটা বলছে। এখানে পুরীতে এরকম ধরনের শোনা যায় যে বিভিন্ন রকম আছে, এখানেও নাকি নতুন একটা হয়েছে। দেখা যাক, সেই জায়গাটায় যাচ্ছি। রোদটা আবার আজকে উঠছে, রোদ উঠলে কিন্তু গরমটা আবার বাড়বে। গতকাল যেমন মেঘলা ছিল, তাই গরমটা সেরকমভাবে কিন্তু বয়ে যায়নি, কিন্তু সমুদ্রের জল বিশাল, এখন ভালোই রয়েছে। তবে আমি যাচ্ছি, দেখি এই দিকটাই যাবো, এবং সেদিকে আপনারা নিয়ে যাচ্ছি। ওই সামনে ওই দূরে দেখতে পাচ্ছেন, ওখানে দেখা যাবে। চলুন সেদিকে গিয়ে যাই, ওখানে গিয়ে আপনারা দেখাচ্ছি। ঠিক এই জায়গাটা চলে এসেছি অলরেডি, একটু উঁচু মতো করে দিয়েছে, উপর দিয়ে ভিউটা যাতে একটু ভালো আসে। চলুন সেদিকে। মারাত্মক লাগছে এখান থেকে, মারাত্মক। জাস্ট এই জায়গাটা নিয়ে এসেছি, এখানে দেখুন সমুদ্রের জলটা এত সুন্দরভাবে এখানে কার হয়ে জায়গাটা আছে,
মোহনার রাস্তার মধ্যে যেটা গেলে এটা পড়ে, সেখানে জল আসছে, এতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আগের দীঘার আমি জানি না, এখন অনেকগুলো দেখতে পারগুলো এত ভালোভাবে এরকমভাবে বসার জায়গা পরপর করে রয়েছে, বোল্ডারও বলতে পারেন কাইন্ড অফ, যেটা জলের বাধাটা আটকে দেবে এবং বসতেও থাকতে পারবেন, খুব সুন্দরও লাগবে এখান থেকে যেরকম জলটা আসছে। জাস্ট দেখুন, অসাধারণ। সমুদ্র যারা ভালো লাগবে তারা আসুন এখানে, বেশ ভালো লাগবে। ওখানে সামনে অনেকে উঠে গেছে, ওই জায়গাটায় গিয়ে পাথর মতো করা আছে, ওখানে গিয়ে রীতিমতো ফটো তুলতে পারেন। এবং সানরাইজের সময় এখন আবার সূর্য ঢেকে গেছে মেঘ বয়ে যাওয়ার জন্য। সানরাইজের সময় ঠিক ওদিকে মোহনাটা আছে, ওদিক থেকে ঠিক সূর্যটা ওঠে, এই সাইডটা দিয়ে সম্ভবত সূর্যটা ওঠে, এবং সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখন চলে এসেছি হলো আমাদের হোটেল মেরিন ব্লুয়ের ছাদে, একেবারে টেরিসে, এবং ভেতরে একটা ব্যাঙ্কোয়েট হলের মতো আছে। এখানে ব্যাপারে যাবতীয় ভিডিও সমস্ত কিছুই আসবে, সেটা হলো হোটেলে যে ভিডিওটা বানাবো সেটার মধ্যে থাকবে। তবে এইটা বলে দিতে পারি, ছাদ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সামনে পুরো সমুদ্র, পুরো এই ভিউটা পুরোপুরি সামনে আসে। হ্যাঁ, রুম থেকে হয়তো দেখা যায় না যেহেতু সামনেই হোটেলটা পড়ে যায়। এটা খুব সম্ভবত হোটেল সিগাল, যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, নাম শুনেছে। তার আগে সি হক রয়েছে। তো ওখান থেকে হয়তো হোটেলের রুম, মানে হোটেল রুম থেকে সেগুলো সমুদ্র আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের হোটেল থেকে হয়তো রুম থেকে দেখা না গেলেও বাট ছাদ থেকে কিন্তু পুরোপুরি দেখা যায়। এবং আমি যদি বলি, এই দিকটা হলো মোহনার সাইড, এবং চলে গেল এই দিকে সোজা হয়ে গেল, চলে যাবে মন্দারমণি, গঙ্গাসাগর, এবং ডান দিকে এটা সোজা চলে যাবে তালসারি, পুরী, এই দিকটা। তো সমুদ্রের ছাদ থেকে বেশ সুন্দর দেখা যায়, এবং এখানে আসলে নিশ্চয়ই সেটা মিস করবেন না, আসবেন। এবং আমি উপর দিয়ে যদি দেখাই, ঠিক নিচেই হলো এই সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এই জায়গাটা, এটাই হলো সুইমিং পুল। কালকে আমি নেমেছিলাম একটু 10-15 মিনিটের জন্য, আজকে যাই না কতক্ষণ সময় পাবো, বাট এর একটা টাইম আছে। এখানে 10টার থেকে বোধহয় 3টে অবধি সকালবেলা, এবং সন্ধ্যের সময় বোধহয় 6টার থেকে 9টা অবধি একটা টাইম আছে। এই টাইমের মধ্যেই করতে হয়, তো সেটা তাদের টাইমের মধ্যে ডেফিনেটলি করার চেষ্টা করবেন। আমি আপাতত এখান থেকে এখন চলে যাব হোটেলে। একবার আমি বাইরে থেকে আবার চা খেয়ে এসেছি, একবার হোটেলের রুমের থেকে অর্ডার করেছি, এখন ব্রেকফাস্ট করব। দেখি, খুব সম্ভবত পুরি সবজি আছে, আর ব্রেড বাটার বোধহয় সম্ভবত, আর অন্যান্য কিছু থাকে। আমরা এই সমস্ত দিক খেয়ে আপাতত এখান থেকে বেরিয়ে তারপর সকালবেলা আপনার যে জায়গাগুলো দেখিয়ে আসলাম সেখানে বাকিদের নিয়ে যাব, এবং নিউ দীঘার দিকেও যাব। তো সেদিকেই যাওয়া যাক, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের হোটেলেই রয়েছে লিফট, যাদের পায়ে উঠতে চলতে অসুবিধা তারা লিফট ব্যবহার করবেন। আমি লিফটে করে আপাতত এই 4th ফ্লোর থেকে 1st ফ্লোরে যাচ্ছি রুমের দিকে। আজকে ব্রেকফাস্টে এখানে নিয়েছিল পুরি সবজি এবং ব্রেড বাটার। জাস্ট দেখুন, এতবার চেষ্টা করলাম, দেবে তো আমাদের ফোন কর, হ্যাঁ তুই গেলি একবার, ফোনটা পর্যন্ত করিস না, কিন্তু কালকে থেকে চেষ্টা করছি, ধরে না, বলবে এই আমি ফোন দিয়ে বসে আছি, আমি না কিরকম কথা। অবশেষে চলে এসেছি কিন্তু নিউ দীঘা সমুদ্র সৈকতে। ঠিক আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পাড় ধরে পুরো হেঁটে যাব সামনের দিকে, যে জায়গাটা স্নান করে সবাই, আমি যাচ্ছি সেই দিকে। দেখি পরিস্থিতি কেমন। আমি তো অবশ্যই নামবো না জলে, কিন্তু যারা স্নান করতে পছন্দ করেন তারা করতে পারেন। আজকে আবার একটু রোদ উঠছে, রোদ উঠলে কিন্তু এই জায়গায় গরমটা আরও বাড়বে, এবং আবহাওয়ার যা সতর্কতা দিয়েছে এখানে কিন্তু তাপপ্রবাহ বাড়বে এই কয়েকদিন। তবে বেশি তো কয়েকদিন না, আগামীকালে আমরা চলে যাব। আজকের দিন একটু ওয়েদারটা ঠিক থাকে তাহলে ভালো। দেখা যাক, সামনের দিকে যাই। দেখুন সমুদ্র সৈকতে সবাই ভিড়, ওই দিকটা পুরো ভিড় আছে, ওই দিক দিয়ে সব সমুদ্রের পাড়ে নামবে, সেদিকেই যাওয়া যাক। এখন জোয়ারের সময়, তাই ম্যাক্সিমাম লোকের সমুদ্রে নামার সাহসটা পাচ্ছে না, যদিও এখানে কোস্টগার্ড আছে, তারা বারণ করে দিচ্ছে।
তবে ভাটা নামলে কিন্তু লোকে আস্তে আস্তে নামবে এবং সমুদ্রের জলের তেজ বেশ ভালো। এই সামনে দেখুন, ওই জায়গায় সবাই দাঁড়িয়ে আছে তার সামনে, অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। আমাদের হোটেল থেকে ঠিক সামনে এই জায়গাটা ঝাউবন রয়েছে, আপনারা জাস্ট এসে এই জায়গাটা দেখতে পাবেন। আরেকটা বড় বিশেষ জিনিস হলো, সকালবেলা আপনারা যে জায়গাটা এনেছিলাম গোল্ডেন বিচ বলে, বা আমি ওকে জিজ্ঞেস করলাম, তো বেসিক্যালি বললো এটা ব্যারিস্টার কলোনি বিচ বলুন বা সি হক হোটেলের বিচ বলুন, যেটা ব্লগাররা এখন গোল্ডেন বিচ বলে। সেখানে এখন সকালবেলা অবধি প্রচুর জল ছিল, এখন জল ভাটার জন্য নেমে গেছে, সমুদ্রে প্রচুর লোক স্নান করছে। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, জাস্ট দেখুন ওদিকে, এই জায়গাটা পুরো লোক গিজগিজ করছে এখানে। আর ওই দিকে দূরে ওই জায়গাটা যে দেখা যাচ্ছে ওটাই হলো মোহনা, এবং এই বিচটা পুরোপুরি বলে গোল্ডেন বিচ। এবং এই সেই ড্রাইভের রাস্তা এখান থেকে পরপর চলে গেছে ওদিকে, যেটা আমি অনেক বছর আগে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল। এইসব বিচ ফিচটা এই সময় বলতে গেলে ছিলই না, কিন্তু লোকে এখানে সত্যি মানে ওল্ড দীঘাতে যে লোকে এরকম স্নান করতে পারছে যেটা বলে, যেটা ভাইরাল হয়েছিল ভিডিও, সেটা কিন্তু এই জায়গাটাই একেবারে সামনেই আছে। খাওয়ার জন্য আবার কিন্তু চলে এসেছি আমাদের সেই হোটেল মেরিন বুথে। কী লাঞ্চে নিচ্ছি যেটা আপনাদের দেখাচ্ছি, যদি উল্টো দিকে ঘোরাই, এখানে রয়েছে হলো প্লেন রাইস, সঙ্গে রয়েছে এখানে ডাল, পুরো ঝুড়ি আলু ভাজা, একটা ডিমের অমলেট রয়েছে, চিকেন এই খাচ্ছে, এবং আমি নিয়েছি হলো এখানে মটন, 4 পিস করে রয়েছে। বেশি দেরি করবো না, খেয়ে নিই, তারপর আপনার জানাচ্ছি খাবারটা করে রয়েছে। আমি এখন আছি হলো দীঘার সেই বিখ্যাত গোল্ডেন সি বিচ, যেটা বলে এখন ম্যাক্সিমাম লোক ব্লগারদের জন্য বিশেষ করে নামটা হয়েছে, বা বেসিক্যালি এটাকে বলতে পারেন ব্যারিস্টার কলোনি বিচ বা সি হক বিচ, হোটেল সি হকে তাদেরই বিচ বলতে পারেন, কিন্তু এটা এখন ম্যাক্সিমাম ব্লগাররা গোল্ডেন সি বিচ এই নামটাই ইউজ করছে। সকালবেলা প্রায় ওই পার অবধি দেখতে পাচ্ছেন, ওই দূর অবধি প্রায় জল আসছিলো, এখন ভাটার জন্য অনেকটা পিছিয়ে গেছে, এবং এখানে প্রচুর লোক এখন স্নান করছে। এবং একটা জিনিস বলতে পারি, নিউ দীঘার ওই গ্যাঞ্জাম মানে ভর্তি এবং নোংরামি ওইসব জায়গার থেকে এই জায়গাটা কিন্তু অনেক বেশি সোবার। এখানে এসে স্নান করা অনেক বেশি ভালো লাগবে, অনেকটা বড় এরকম লম্বা স্পেসের সি বিচের মধ্যে এখানে স্নান করতে পারবে, সেটা একদিকে কিন্তু অবশ্যই ভালো। তো যদি আসতে চান এখানে প্লিজ আসুন, এই গোল্ডেন সি বিচ ওল্ড দীঘাতেই পাবেন। নিউ দীঘা ওদিকে তো অবস্থা মানে গ্যাঞ্জাম হয়ে গেছে রীতিমতো, এবং খুবই বাজে অবস্থা। বাট এই জায়গাটা অবশ্যই বলতে হবে যে ডেফিনেটলি খুব ভালো, এখানে আপনারা যদি আসেন আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগছে তো এখানে এসে? নিউ দীঘার থেকে ভালো এটা? একদম একদম অনেকটা মজার জায়গা। ওখানে অনেক মানে গোল্ড জায়গা খোলা আছে, ভালো লাগছে না। এটা আমরা ভাড়া করে এসেছি মজার জন্য, ভালো লাগছে। শুনে নিলেন একজন দাদার সাথে দেখা হলো, সে নিজেই বললো এখানে আসলে অনেক বেশি, অনেক বড় অনেকটা স্পেস, নিজস্ব মতো জায়গা বেছে নিয়ে জাস্ট নিজের মতো আনন্দ করুন, আপনাদেরও ভালো লাগবে। এবং ওই নিউ দীঘার ওই গ্যাঞ্জামের থেকে তো ডেফিনেটলি এই জায়গা, এখানে আমি যদি বলি জিনিসে ঝিনুকও পড়ে আছে, কারণ নিচটা পুরোপুরি কাদা এখন বলতে, মানে কাদা বলার থেকে মানে ভেজা বালি বলতে গেলে পুরো সেরকমই রয়েছে। তো এই জায়গাটা সত্যি অসাধারণ, মানে এটা সকালবেলা কিচ্ছু বুঝতে পারিনি জোয়ারের জন্য যে এত বড় একটা লম্বা সি বিচ এখানে দেখতে পাবো। এরকম ধরনের লম্বা স্পেসের সি বিচ মন্দারমণিতে দেখা যায়, আপনারা মন্দারমণি বিচ যারা দেখেছেন, কিন্তু এখানে দীঘার মধ্যে যে রয়েছে সেটা কোনোভাবেই আমি তো অ্যাটলিস্ট আশা করিনি। এইসব আগে তো প্রায় ছিলই না, আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখানে বসার জায়গা করে দিয়ে অনেক কিছু হয়েছে। বাট ডেফিনেটলি এটা আসলে আপনাদের ভালো লাগবে, আসুন, না আসলে বুঝতে হবে না। এবং এই পরন্ত বিকেলে এরকম হাওয়া যখন দিচ্ছে, যতক্ষণ না জোয়ারের জল আসছে, সমুদ্রের পাড় ধরে হাঁটুন না, নিজে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধুরা আসুন, কাপলসরা আসুন, ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে। এটাই জাস্ট বলা, এইটুকুই বলা।
আচ্ছা, আমি গোল্ডেন সি বিচেই রয়েছি এবং আমার সামনে দেখা হয়ে গেছে সুমনদাকে। সুমনদার সাথে আপনারা অনেকেই দেখেছেন তার ভিডিও, কিন্তু আমি সুমনদাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছি এখানে ওনারা ফটো তুলে নেন, কী কী করেন সেটা ওনার মুখেই শুনে নিন। দাদা, আপনি যদি জিজ্ঞেস করি, আপনারা এখানে তো গোল্ডেন সি বিচে তো এখন অনেকেই আসছে, তো এসে আগে যেমন জিনিসটা ছিল না, এরকমভাবে এত চর্চায় আসেনি, এখন অনেকে আসছে, সবাই আসতে যাচ্ছে। তো নিউ দীঘার ওই মানে ঘিঞ্জি জায়গা থেকে এখানে এসে তোলাটা অনেকে পছন্দ করছে। আপনারা ফটো তুলে দেন এখান থেকে? আমরা এখানে ছবি তুলে ফটোগ্রাফি করছি। আমি ওল্ডিয়া ক্যামেরাম্যান সুমন চট্টোপাধ্যায়, এবং ফটোগ্রাফির সাথে আমি 60% 70% টাইম দিই পর্যটককে। যারা দূরে যায় আমি বাসি মেরে রেখে দিই। এই যে আমার বাসি আছে, নিজের জীবন বাজি রেখেও আমি সেপ্টেম্বর মাসে মানুষকে বাঁচিয়ে নিয়ে এসেছি নুলিয়ার সঙ্গে যেয়ে, হুগলি ধনিয়াখালি থেকে বাড়ি তার লোকটাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। এবং পর্যটকের কাছে আমি হাত জোড় অনুরোধ করবো, দূরে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। স্নান করার সময় ছোটো বাচ্চাদের অবশ্যই হাত ধরবেন। আমার এই বার্তা চারিদিকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকুন, দীঘা আসুন, ঘুরুন। আমি ওল্ডিয়া ক্যামেরাম্যান সুমন চট্টোপাধ্যায়। কেউ সমুদ্রে দূরে চান করবেন না। আরেকটা কথা বলবো হলো, আপনি যে এরকম ফটো তুলে দেন, এগুলো আপনাদের কোনো একটা মানে পার্টিকুলার কোনো রেট থাকে? রেট থাকে, এটা ফ্ল্যাকচুয়েট থাকে তো। এই 50 টাকা ছোটো ফটো, বড় ফটো হচ্ছে 100 টাকা। এটা কি সবারই এখানে সবারই নেই। একই রেট? কালকে যেমন আমার ফটো এন্ট্রি হয়ে গেল, একটা 4খানা ছবি 200 টাকা, একটা ফটো এখানে 2খানা ছবি এন্ট্রি হয়ে গেলো, 300 টাকা ঝাড় গেল। মালিককে গুনে দিতে হবে। আমাদের কমিশন ভিত্তিক কাজ। আচ্ছা, আরেকটা কথা হলো, ধরুন আপনাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করবে যে এখানে ফোন করে, আপনাকে তো এখানেই পাবে নাকি এই জায়গায়? এখানেই পাবে। এখানেই পাবে। আপনার ফোন নাম্বার যদি থাকে একটু বলে দিন, তাহলে যে আসবে তাহলে ফোন করে আপনার 9933142858। আপনার নামটা আরেকবার বলে দিন। সুমন চট্টোপাধ্যায়। আমি একটা ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব বলতে আমি মানুষকে বার্তা দিই যে সমুদ্রে বেশি দূরে যাবেন না, ছোটো বাচ্চাদের অবশ্যই হাত ধরবেন। অনেক কিছু অভিভাবক আছে বাচ্চাদের হাত ছেড়ে দেয়, আমি হাত জোড়ে করে ডাকি যে যাবেন না, ছোটো বাচ্চাদের অবশ্যই হাত ধরবেন। অনেকে হাত ছেড়ে দেয়, এই জিনিসগুলো করতে নেয়। অনেকে আবার সমুদ্রে প্লাস্টিক বা বোতল টোতল ফেলে দেয়, ওগুলো আমি বারণ করি, যথেষ্ট বারণ করি। এবং যা বেশি দূরে গেলে দেন আমি ছুটে যাই। আমার 5টা ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সরকার থেকে কোনো পুরস্কারও পাইনি, পুরস্কার আমার অ্যাসোসিয়েশন থেকে দিয়েছিল, এটা স্মারক। আচ্ছা, আমি গর্বিত। শুনতেই পেলেন, খুব ভালো মানুষ। আপনারা আসুন এখানে, ওনার সাথে দেখা হবে। আপনারা চাইলে ফটো তুলুন, ভিডিও করে দেন, আপনারা শুধু স্টিল ফটো আপনারা তুলে দেবে। আপনারা আসলে এখানে ভালো লাগবে, কারণ গোল্ডেন সি বিচ ওই নিউ দীঘার থেকে অনেক বেটার আমার মনে হয়েছে এখানে এসে। আমি এখন যাচ্ছি হলো, ঠিক আমার এই পাশটাই রয়েছে গোল্ডেন সি বিচ, যেটা ওল্ড দীঘাতে। সেখান থেকে রাস্তাটা সোজা চলে গেছে মোহনা। উল্টো দিকে যদি আমি ঘুরাই, মেরিন ড্রাইভ রাস্তা ধরে পুরো সোজা চলে গেছে, দূরে দেখা যাচ্ছে, আমি দেখতেও পাচ্ছি মোহনা ওই দিকটা। এবং আমি যখন করোনার আগে যখন এসেছিলাম, তখন এই রাস্তাগুলো সব তৈরি হচ্ছিল, এবং এই সমস্ত তো ছেড়েই দিন, এসব তো বলতে গেলে ছিলই না বলতে গেলে। এরকমভাবে লোকে সেভাবে জানতো না, জানতো মানে কি, যারা প্রচুর দীঘা ব্যাপারে জানেন নলেজ এবং এসেছে অনেক, তাদের আইডিয়া ছিল যে এখানে এই নামে একটা বিচ আছে। গোল্ডেন সি বিচ তো নাচ তো এখন জাস্ট নতুন পড়েছে, বাট আগে লোকে এই জিনিসগুলো জানতো যে এটা ব্যারিস্টার কলোনি বিচ বা সিহক বিচ যেগুলো বলে। বাট এই রাস্তাটা সত্যি মানে গাড়ি চালানোর জন্য খুব সুন্দর। সমুদ্রের পাড় ধরে পুরো ধরে একেবারে সোজা বেরিয়ে যাবেন। এবং আমি যে ফুটটা দিয়ে হাঁটছি, এই ধরুন এই রাস্তাটা, এইটা তো পুরো ধরে এখান থেকে পুরো ধরে নিউ দীঘা পার হয়ে তালসারি, মানে উদয়পুর তালসারি ওই দিকটা অবধি চলে যেতে পারেন। তো খুব ভালো লাগবে এখানে। বিকালবেলাটা আরও বেশি ভালো লাগে, কেন রোদের তেজটা কমে যায়। এখন সূর্য এখন মাথার পেছন থেকে দেখুন অস্তর দিকে রয়েছে। আমি সানরাইজটা নিতে পারিনি, জানি না কালকে কতটা নিতে পারবো, বাট সানসেটটা এমন জায়গায় হবে, ওইটা নেওয়ার মতো কিছু নেই, মানে সমুদ্র উল্টো দিকে। বাট এই বিকালবেলাটা বেশ ভালো লাগে এখানে, খুব ভালো। আমার তো বেশ ভালো লাগছে। আমার দীঘা কোনোদিনই খুব যে ভালো লাগতো তা না, জানি না এবার আসলাম, এবার এই দিকটা এসে হয়তো হোটেলটাও ভালো হয়েছে, সেই অনুযায়ী সমস্ত কিছু যেন ভালো ভালোর দিকে যাচ্ছে, তাই হয়তো জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগছে আর থাকতেও ভালো লাগছে। এরকম রাস্তাতে হাঁটতে কার না ভালো লাগে, মানে এখানে হলো গাড়ি যাওয়ার রাস্তা, এইটা হলো পায়ে চলার রাস্তা। অবশ্যই এইখান থেকে এই লাইন ধরে অনেকে বাইক বা স্কুটি বা এবং সাইকেল এই সমস্ত চালিয়েও কিন্তু চলে যাচ্ছে। এখন নেই, মাঝে মাঝে দেখতে পাচ্ছি। এবার তাদের কি পুরোটাই পারমিশন আছে নাকি যাওয়ার, সেটা ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ, খুব ভালো লাগবে কিন্তু এখান দিয়ে চালালে। চলুন একেবারে মোহনার সামনে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, দুপুরবেলা আমি খেলাম, তারপরে বলেছিলাম যে বলবো কীরকম খাবারটা হয়েছিল। দুপুরবেলা কিন্তু প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে। আমি মা এবং মাসিদের থেকে নিলাম যে একটু ডাল নিলাম, একটু আলু ভাজা নিয়েছিলাম,
দুটোই আমার ফেভারিট, ওটা হলে আর কিছু লাগে না। দুটোই ভালো ছিল খুব। এবং যদি মাটনের কথা বলি, মাটনটা বেশ স্পাইসি ছিল এবং একটু সত্যি ঝাল ছিল ভালো, এবং খেতে সত্যি অসাধারণ হয়েছে, এবং মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই মেদিনীপুরতে আসলে খাবার কিন্তু কোনো আমি তো আর কোনো বাইরে কোনো হোটেলে খাচ্ছিও না, আমি ওদের থেকেই খাচ্ছি, কারণ একটা ট্রাস্ট জন্মে গেছে। এটা কোনো কিন্তু প্রমোশনাল ভিডিও না, এটা নিজস্ব ব্যাপার যে নিজেদের কত ভালো লাগে, বা খেয়ে যদি স্যাটিসফাই হই, কেন আমি অন্য জায়গায় গিয়ে খাবারটা হতে পারে, বাইরে খাবারও ভালো হতে পারে, এর থেকেও ভালো হতে পারে, কোথাও যে এই যে বেস্ট তা তো না, বাট ভালো ডেফিনেটলি দেখতে তো এবং সব হোটেলটা দেখতেও যতটা সুন্দর, অ্যাম্বিয়েন্স যতটা ভালো, খাওয়া দাওয়া সত্যিটা মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। তো যারা আসবেন মেদিনীপুরতে থাকবেন, প্লিজ খেয়ে দেখবেন, অন্তত একবেলা খেয়ে দেখুন। চিকেন আমি খাই না যেহেতু, যার জন্য আমি চিকেনের আইটেমের ব্যাপারে কোনো আইডিয়া দিতে পারছি না, বাকিরা তো কেউ খাচ্ছেও না, কিন্তু ম্যাক্সিমাম টাইম তারই আমি শিখাই। একদিন কালকে মাছ খেয়েছে, বাট আজকে আমি মাংসটা ট্রাই করলাম, মাটনটা, যেহেতু আমার ইচ্ছা ছিল। রাতেও দেখি ইচ্ছা আছে, দেখি কী খাওয়া যায়, যদি একটু শরীরটা পেটটা ঠিক থাকে তাহলে আবার একটা মাটন অন্য কোনো একটা ডিশ নিয়ে কিছু ট্রাই করতে পারি। এটা মাটন কারি যেটা ছিল এটা বেশ ভালো ছিল, এটাই যে বলা ছিল। এবং গতকালও আমার বলা হয়নি রাত্রেবেলা খাবার পর, গতকালের খাবারও কিন্তু বেশ ভালো ছিল যা খেয়েছিলাম আমরা, আশা করি আপনারা দেখেছেন। তো বেশ ভালো খাবার এখানে। আমি এখন আছি হলো দীঘার মোহনা চত্বরে, এবং ঠিক এই পাশটা চম্পা নদী আপনারা দেখতে পাচ্ছেন। এখন তো বালি পড়ে মানে জল প্রায় খুবই কম এখানে, তবে হ্যাঁ যেই জায়গাটা আমি এসেছি আর আমি আগে যখন এসেছিলাম অনেক কিছু ফারাক দেখছি, বিশেষ করে পেছনে ওই জায়গাগুলো যেভাবে বাঁধানো আছে। তখন একটা ফ্রি স্পেস ছিল, চট করে আসা যেত, কোন জায়গায় টোটো করে এসে নেমেছিলাম, এখন তো খুঁজেও পাবো না সেই জায়গাগুলো, বুঝেই উঠতে পারছি না একেবারে। তবে এই জায়গাটা এখনও ওটাই রয়েছে, আমি যদি উল্টো দিকে ঘুরাই দেখুন একই রকম রয়েছে। এবং এই পাশে যে বালি এগুলো উঠে এসছে, এতটা বালি কিন্তু ছিল না এখানে, মানে এখান থেকেই ডাইরেক্ট নেমে চলে যাওয়া যাচ্ছে, কম ছিল। আমি জানি না এটা পরে করেছে নাকি, তবে এক একটা জায়গায় একরকম লাগছে, আগে তো অত অনেক কিছু খুঁজে পাচ্ছি না। চলো সামনের দিকে এগিয়ে যাই। দীঘার মোহনাতে সবথেকে ভালো সময় হলো সূর্যাস্তের সময় আসা। এইবার অনেক চেষ্টা করলেও একবারও সূর্য উঠতে দেখতে পাইনি, কারণ প্রত্যেক দিন ভোরবেলা মেঘলা হয়ে থাকতো। আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক মোহনারই এই জায়গা, ঠিক পেছনটা হলো চম্পা নদী, যেটা এদিক থেকে আসছে, এসে ঠিক সামনে সমুদ্রে পড়ছে। আগেরবার লাস্টবার যখন এসেছিলাম তখন সেটা সানরাইজের সময়, তখন রাত্রেবেলা জল অনেক বেশি ছিল, এখন তো ভাটার সময় পিছিয়ে গেছে, এখন দেখতে অন্যরকম লাগছে। তখন প্রায় এই অবধি এসেছিলাম আমার যতটুকু মনে আছে, আর এই অবধি এখানে প্রায় জলের ঝাপটা আসছিল, এবং সাইডগুলোও প্রায় অনেকটাই ভর্তি ছিল। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তবে এই জায়গাটা একই আছে, সে বোল্ডারগুলো দুদিকেই রয়েছে। এবং যারা সানরাইজের সময় বিশেষ করে আসবে তাদের জন্য বিশেষ করে ভালো এই জায়গাটা, দেখতে খুব ভালো লাগবে। এখানে যখন উঠবে এটা কিন্তু খুব সুন্দর লাগে। একই রকম রয়েছে দীঘার মোহনা, আগের মতো, অ্যাটলিস্ট কিছু জিনিস আগের মতো দেখা গেল এখানে। ঠিক মোহনার সামনেই এখান থেকে বেরিয়ে আসতে দেখলে আমরা দেখতে পারবেন কাঁচা মাছ এখানে বিক্রি হচ্ছে, যেহেতু মাছের আড়ত এখানে, মানে মাছ সকাল ভোরবেলা আসলে পরিষ্কার বুঝতে পারবেন জায়গাটা কিরকম জমজমাট থাকে। তবে সব থেকে মেন জিনিস হলো বাঙালির দুটো প্রধান জিনিস এখানে রয়েছে, একটা হলো ইলিশ আর একটা হলো চিংড়ি। ইলিশ যদি দেখাই, ইলিশের এই সাইজ আছে, 3টে সাইজ আছে। এই সাইজটা দাদা 800, এই সাইজটা হলো 1300, আর ওই সাইজটা আচ্ছা 2 কিলো কাছাকাছি সাইজ আছে, 1800। আর যদি আমি লবস্টার বলি, চিংড়ি সেগুলো
মাস্টার আছে 1 কিলো 5 পিস, ওটা আছে 1600 টাকা। 1600 টাকা করে। আর যেগুলো ছোট সাইজ যেগুলো আছে ওটা আছে 700 টাকা। ওই সামনে যেটা ওটা হলো 700 টাকা। আর কাঁকড়া কাঁকড়া আছে 200 টাকা 300 টাকা। 200 আর 300। আর পমফ্রেট কম্পেয়ার আছে 500 আছে, ওদিকে 250 আছে, এটা নিলে 700 200 গ্রাম সাইজ। আচ্ছা 200 গ্রাম সাইজ, এটা 700, এটা হবে 500, গ্রাম সাইজ 150 গ্রাম, আর ওটা 100 গ্রাম। 100 গ্রাম সাইজ 200 টাকা করে, 250 করে। আচ্ছা যাদের ইচ্ছা প্লিজ আসুন, মানে মাছ তো সমুদ্রের পাড়ে সবসময় জন্য সেটাই হবে। খেয়ে দেখুন। আপনাদের এখানে মাছ কি ভেজে দেওয়া হয়? সেটাও হয়, সবই পাবেন এখানে। আচ্ছা, ওল্ড দীঘার সমুদ্র সৈকতে আমি অনেকক্ষণ ধরেই রয়েছি, আমার সাথে বাকিরাও রয়েছে। সবাই কেউ না কেউ কিছু খাচ্ছে, আমরা চা সমস্ত কিছু খেয়েছি। চা বিস্কিট তো একবার না বহুবার হয়েছে। আমি সুইট কর্ন খেলাম আগের দিন যেখানে নিয়েছিলাম, আজকেও তার থেকে খেলাম, সেটা ভালো লাগলো। এখন একটা ফালুদা নিচ্ছি, ফালুদাটা দিচ্ছে আমাদের 50 টাকা করে নিচ্ছে, দেখি খেতে কীরকম হয়। এখানে ফালুদাটা বানাবে, আগে খেয়ে নিই, তারপর না বলা যাবে যে কেমন হয়েছে। আচ্ছা শুধু বাটারস্কচ, কাঁচা আম, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি। একটা বাটারস্কচ দিও আর একটা ব্ল্যাকবেরি। আমি এসছি হলো D14, তাই তো? এটা শপ নাম্বার হলো D14। আর এই মার্কেটটা কোনো এই তিনটে তো ভাগ আছে, এটা কি বলে? সাপুয়া ফ্যান্সি মার্কেট D14-এ আমি এরকম কচ্ছপ নিলাম, বিভিন্ন সাইজের রয়েছে, পান্ডাও রয়েছে, মেয়েদের লেডিস ব্যাগ অনেক কিছু রয়েছে, দোলনাও রয়েছে এখানে, আপনার বিভিন্ন দামে পেয়ে যাবেন। আমি তো জাস্ট নিয়েছি এটা, একবার আসুন দেখে যান। ছোটোখাটো বাচ্চাদের জন্য সফট টয়গুলো পাবেন, ব্যাগ ফ্যাগও পাবেন। আর এই ভাই থাকবে হয়তো, বা অন্য কেউ থাকে, আপনাকে একটা রিজনেবল রেটের মধ্যে আপনাকে সেটা দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে।
ডিনারে নিয়েছিলাম বললো আমরা প্লেন ডাল সঙ্গে ঝিরিঝিরি আলু ভাজা, ভাত। আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে, ভুলেই গেছিলাম। এবং নেওয়া হয়েছে ফিশ ফ্রাই, 2 পিস করে থাকছে, স্যালাডও দিচ্ছে। তো বেশ স্পাইসি তো দেখে মনে হচ্ছে, বাট ভাতটা ঠান্ডা হয়ে গেছে দিদিতে, এটাই বড় কথা। সকালবেলার দীঘার সমুদ্রের পাড় ছিল বেশ জমজমাট। আমাদের ট্রেন ছিল সকাল 10:35-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস, তাই সেই মতো হাতে সময় নিয়ে রওনা দিলাম। তবে এটা আশা করিনি যে এরপর আমাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। কেমন লাগলো আপনাদের দীঘা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করলাম নিজের মতো করা, আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, হয়তো সেটা করতে পারলাম না, কিন্তু পরের বার ডেফিনেটলি আবার সেটা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা রাখবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমি এখন চলে এসেছি দীঘা স্টেশনে, ট্রেনে উঠে যাচ্ছি। আপাততের জন্য বিদায়।